যে সমস্ত শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যানেলে ভূগোল থেকে টোটাল 50টা প্র্যাকটিস সেট আলোচনা করা হবে। তার মধ্যে আজকে আমরা আলোচনা করব প্র্যাকটিস সেট 2। প্র্যাকটিস সেট 1 এর ভিডিওটি যারা দেখোনি আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব। অবশ্যই তাদেরকে বলবো ভিডিওটা দেখে নিতে। কারণ তোমরা যদি প্র্যাকটিস সেটগুলো সঠিকভাবে যদি প্র্যাকটিস করো এবং যদি বুঝে বুঝে করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের শর্ট কোশ্চেন থেকে যে 36 নাম্বার আসবে, অনায়াসে তোমরা 36-এর 36 পাবে। এখানে যদি তোমরা 36-এর 36 পেয়ে যাও, তাহলে সেই সমস্ত স্টুডেন্টরা ভূগোলে 90 তো অনায়াসে পাবে। এমনকি 95-এর উপরে নাম্বার পেতে খুব বেশি কষ্ট করতে হবে না। কারণ শর্ট কোশ্চেন একটা স্কোরিং পার্ট। ভূগোল কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। এখানে দশম এবং একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে। ভূগোল বিষয়ে স্টুডেন্টকে দক্ষ এবং ভালো নম্বর পেতে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে। তবে আমি একটা কথাই বলবো, কল না করে অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ করবে কোনো কিছু জানার থাকলে। এখানে ভূগোলের প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানো হয়। প্রত্যেকটি অধ্যায়ের নোট প্রদান করা হয়। অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হয়। 50-এরও বেশি প্র্যাকটিস সেটের সুবিধা রয়েছে। সম্পূর্ণ ক্লাসরুম স্মার্ট। অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে। এবার আমরা চলে যাব মূল আলোচনার বিষয়বস্তুতে। দেখো, প্রথম যে কোশ্চেন বলা হয়েছে, কোশ্চেনগুলো একটু বুঝে বুঝে করবে। দেখো, প্রথমে রয়েছে তোমাদের এমসিকিউ কোশ্চেন। দেখতে পাচ্ছ টোটাল 14টা এমসিকিউ রয়েছে। প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার 1, অর্থাৎ 1 × 14। টোটাল এখানে এমসিকিউ থাকবে তোমাদের 14 নম্বরের। আমি যেভাবে বলছি ফাইনাল পরীক্ষায় কিন্তু তোমাদের পুরো কোশ্চেন প্যাটার্ন এভাবেই থাকবে। দেখে নাও, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। তাহলে অপশানগুলো একটু ভালো করে পড়ো, কি কি আছে। ক্যাটেল, রসেমতানে, এস্কার, ড্রামলিন। ভালো করে শোনো, কোশ্চেনে কি বলেছে না, হিমবাহের ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে উত্তর কি হবে না, রসেমতানে। তোমরা কিন্তু চেষ্টা করবে আমার উত্তর দেওয়ার আগে ভিডিওটা পজ করে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমরা বা তোমাদের উত্তরটা সঠিক হচ্ছে কিনা যাচাই করে নেবে। তাহলে কি বললাম, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। উত্তর কি হবে, রসেমতানে। যদি ভাবো যে কেটল আর এস্কার কেন হলো না, অ্যাকচুয়ালি কেটল আর এস্কার হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ। কি বললাম, কেটল ও এস্কার হলো হিমবাহের মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। আর ড্রামলিন, ড্রামলিন তো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে, রসেমতানে। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ কত, বা বায়ুচাপের পরিমাণ দেখো প্রায় দিয়ে বলেছে। তাহলে অপশানগুলো একটু দেখে নাও কি হবে। এক্ষেত্রে উত্তর হবে 1013 মিলিবার। অ্যাকচুয়ালি সঠিক উত্তর হচ্ছে 1013.25 মিলিবার। কিন্তু এখানে অপশানে যেহেতু বলেছে 1013 রয়েছে, 25 নেই। দেখো, 1013-র কাছাকাছি আর অন্য কোনো ভ্যালু এখানে দেখতেই পাচ্ছি না। তাহলে উত্তর হবে 1013 মিলিবার। বোঝা গেল। আর অ্যাকচুয়াল ভ্যালু কত বললাম, 1013.25 মিলিবার। তাই এখানে কি দেওয়া রয়েছে, প্রায় কথাটা যুক্ত রয়েছে। কোশ্চেনগুলো একটু বুঝে করবে। হয়তো 1013.25 নেই মানে তুমি এটা ছেড়ে দিয়ে চলে আসবে, সেটা কিন্তু যেন না হয়। নেক্সট কি বলছি, পলল শঙ্কু। আচ্ছা, পলল শঙ্কু কোথায় দেখা যায়, পর্বতের উচ্চভাগে, পর্বতের পাদদেশে, বদ্বীপ অঞ্চলে, না নদী বাঁকে। দেখো, পলল শঙ্কু বলতে একটা নদী যখন পর্বতের উচ্চ ভাগ থেকে নিচে নেমে আসে, অর্থাৎ পর্বতের পাদদেশে যখন নেমে আসে, এই উঁচু ভাগ থেকে নেমে আসার ফলে হঠাৎ করে দেখা গেল পাদদেশে এসে নদীর গতিবেগ কমে গেল। ফলে পর্বতের উঁচু অংশ থেকে বয়ে আনা নুড়ি কাঁকর বালিগুলো এই পর্বতের পাদদেশে জমা হয়ে যায়। তখন তাকে বলছি পলল শঙ্কু। আমি কি বললাম, পর্বতের পাদদেশে নুড়ি কাঁকর বালি জমা হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলছি পলল শঙ্কু। তাহলে এখানে উত্তর কি হবে, পর্বতের পাদদেশে। দেখো, পলল ব্যঞ্জনী
আলাদা, কিন্তু পলল পাখা বা পলল ব্যঞ্জনী আলাদা। পরবর্তী সময়ে নদী যদি এই পলল শঙ্কুর উপর দিয়ে প্রবাহিত হয়, সেক্ষেত্রে কি হয়ে যায় না, সেটা অনেকটা হাত পাখার মতো দেখতে হয় বা হাত পাখার ন্যায় দেখতে হয়। তখন সেটাকে আমরা বলি কি, পলল ব্যঞ্জনী বা পলল পাখা। তাহলে এখানে দেখে নাও কি বললাম, পলল শঙ্কু দেখা যায় কোথায় হবে, পর্বতের পাদদেশে। নেক্সট দেখো, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে যে স্তরে, উত্তর কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে ওজোন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে কোন স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ারে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, আগে জিনিসটা বোঝো কি বলেছে দেখো। এটা যদি আমার পৃথিবী হয়ে থাকে, জাস্ট চারটা ভাগে ভাগ করে নাও। দেখো, এখানে যদি মুখ্য জোয়ার হয়, তার বিপরীতে কি হবে, গৌণ জোয়ার, এবং আর দুই দিকে কি হবে, ভাটা। কোশ্চেন কি বলেছে না, এই মুখ্য জোয়ার থেকে এই মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত। তাহলে অলরেডি দেখো 24 ঘন্টা। এবার চাঁদ যেহেতু 13 ডিগ্রি 10 মিনিট এগিয়ে যায়, তার জন্য এক্সট্রা কত টাইম লাগছে, 52 মিনিট। তাহলে মুখ্য জোয়ার থেকে মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান কত হবে, 24 ঘন্টা 52 মিনিট। এবার এটা কোনো বইয়ে রয়েছে 24 ঘন্টা 48 মিনিট 44 সেকেন্ড। কি বললাম, 24 ঘন্টা 48 মিনিট 44 সেকেন্ড। ক্লিয়ার? সেক্ষেত্রে যদি এই অপশানটা থাকে তাহলে কিন্তু এটা হবে। আর এখানে যেহেতু রয়েছে 24 ঘন্টা 52 মিনিট, তাহলে এটা কি হবে, 24 ঘন্টা 52 মিনিট। ঠিক আছে, মনে রাখবে মুখ্য জোয়ার টু মুখ্য জোয়ার, মানে আজকে যে মুখ্য জোয়ার হয়েছে কালকে মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান। মুখ্য জোয়ার বলে দিয়েছে মানে তোমার সময় লেগে যাচ্ছে 24 ঘন্টা। দেখো এখানে 24 ঘন্টার আর অন্য কোনো অপশানই নেই, তাহলে এটা কি হবে, 24 ঘন্টা 52 মিনিট। নেক্সট দেখো, বলা হয়েছে বায়ুর চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে। দেখো, বায়ুর চাপ মাপা হয়, চাপ মাপা হয়, উত্তর কি হবে, ব্যারোমিটার। থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয়, থার্মোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর উষ্ণতা। পারলে তোমরা এগুলোকে খাতায় লিখে লিখে করবে। হাইগ্রোমিটারের সাহায্যে কি মাপা হয়, বায়ুর আর্দ্রতা মাপা হয়। অ্যানিমোমিটারের সাহায্যে কি মাপা হয়, বায়ুর গতিবেগ। মনে রাখবে কি বললাম, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট দেখো, চিকিৎসা সংক্রান্ত একটি বর্জ্য পদার্থ। চিকিৎসা সংক্রান্ত বলতে সবজির খোসা, ইঞ্জেকশন সিরিঞ্জ, খাবার প্যাকেট, সাবান ধোয়া জল। দেখো চিকিৎসা ক্ষেত্র থেকে আমরা কোনটা পাই না, সিরিঞ্জ পাই, ইঞ্জেকশন সিরিঞ্জ। তাহলে কি হবে উত্তর এক্ষেত্রে, চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থের একটি উদাহরণ ইঞ্জেকশন সিরিঞ্জ। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো, ভারতের সর্বোচ্চ মালভূমি, উত্তর কি হবে, লাদাখ। নেক্সট দেখো, বলেছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। এটা প্রায় অনেকেই ভুল করে। একবার দেখে নাও ম্যাপটা, তারপর নিজেরাই বলবে। দেখে নাও কোথায় কোন রাজ্য রয়েছে, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য এই যে দেখতে পাচ্ছ এটা, গোয়া। তাহলে উত্তর কি হবে, ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য গোয়া। একটু ম্যাপ দেখে করবে, তাহলে এগুলো সহজে মনে থাকবে। নেক্সট কি বলছি দেখো, হিমালয়ের পাদদেশে মৃদু ঢাল বিশিষ্ট পলি সঞ্চিত ভূমিরূপ। হিমালয়ের পাদদেশে, উত্তর কি হবে, উত্তর হবে না এক্ষেত্রে ভাবর। কি হবে, ভাবর। কি বলছে, হিমালয়ের পাদদেশে। আচ্ছা, বেট কি জিনিস না, পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলছি আমি, পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় বেট। খাদার কি বলা হয়, উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় খাদার। উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার। কি বললাম, উচ্চ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় ভাঙ্গার। আর ভাবরটা কি, ভাবর অ্যাকচুয়ালি ভাবরের যদি সংজ্ঞা দাও তাহলে কিন্তু হবে, দেখো শিবালিকের পাদদেশে। আমি কি বলছি শুনবে, দেখো কি বলছি, শিবালিকের পাদদেশে নুড়ি বালি পলি গঠিত অনুর্বর ভূমিটাকে বলা হয় ভাবর। শিবালিকের পাদদেশে বলেছি, অ্যাকচুয়ালি তো শিবালয় হিমালয়ের অংশ বিশেষ। তাহলে শিবালিকের পাদদেশে বলতে হিমালয়ের পাদদেশে গঠিত ভূমিরূপটাকে আমরা কি বলবো, ভাবর বলবো। বোঝা গেল? নেক্সট দেখো, ভারতে সব থেকে বেশি প্রচলিত জলসেচ ব্যবস্থা, মানে এখান থেকে দেখো জলসেচ অ্যাকচুয়ালি কি, কৃষিকাজে বিকল্প জলের ব্যবস্থাটাকে বলা হয় জলসেচ। তাহলে সব থেকে দেখো জলসেচ সব অংশ থেকেই করা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা প্রচলিত, সেটা হলো কূপ ও নলকূপ। নেক্সট দেখো বলেছে
2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য। দেখো এটা স্টুডেন্টরা পরীক্ষায় প্রায় আসে, স্টুডেন্টরা প্রায় ভুল করে। আমি বলছি আজকের পরে আর কেউ তোমরা ভুল করবে না। তার কারণ এই যে ম্যাপটা একবার দেখে নাও। দেখো ম্যাপটা দেখলে একবার বুঝতে পারবে এখানে। 1 মিনিট। একটু ওয়েট, জাস্ট ইরেজ করে নিচ্ছি। দেখো এবার কোশ্চেন কি বলেছে, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য, তাই তো? সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য প্রথমে যেটা বলে দেই, দেখো আমি এই 4টা রাজ্য দেখে নেব। এক হচ্ছে উত্তরপ্রদেশ, 2 হলো বিহার, 3 হলো সিকিম, আর 4 হলো অরুণাচল প্রদেশ। দেখো পরপর আমি কিন্তু দেখে গেলাম। দেখো উত্তরপ্রদেশের পরে তীর চিহ্ন দিয়ে দাও সিকিমকে, বিহারের পরে দিয়ে দাও অরুণাচল প্রদেশকে, এখানে জাস্ট লিখে দাও জনসংখ্যা। কি লিখলে? জনসংখ্যা। তারপরেরটাই লিখে দাও জনঘনত্ব। দেখো উত্তরপ্রদেশ, দেখো দেখতে পাচ্ছি একটা বড় রাজ্য কার তুলনায়? সিকিমের তুলনায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি বলবো? উত্তরপ্রদেশে জনসংখ্যা বেশি আর জনসংখ্যা কম কোথায়? সিকিমে। তারপরে নেক্সট দেখো কি বলছি, বিহারে জনঘনত্ব বেশি আর অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম। ক্লিয়ার? জাস্ট ম্যাপটা দেখে একবার তুমি প্র্যাকটিস করে নাও, কোনোদিনও ভুলবে না। কি বলছি? উত্তরপ্রদেশে জনসংখ্যা বেশি, তারপরে কোথায় চলে যাব? সিকিমে। 4টা রাজ্য দেখো পরপর পরপর রয়েছে। প্রথমে উত্তরপ্রদেশ, বিহার, সিকিম এবং অরুণাচল প্রদেশ। তাহলে বিহারে জনঘনত্ব বেশি হলে নেক্সট একটা গ্যাপ দিয়ে পরের রাজ্যে চলে যাব, অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম। তাহলে এখানে কোশ্চেনে কি বলেছিল? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য। উত্তর কি হবে তাহলে? নিজেরাই বলো। বিহার। কি হবে? বিহার। নেক্সট দেখো সুন্দরী গাছ দেখা যায় কোন অরণ্যে? সুন্দরী এটা আমরা প্রায় সবাই জানি, ম্যানগ্রোভ অরণ্যে। বলেছে দেখো 15 মিনিট ইন্টু 15 মিনিট অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংখ্যা সূচক স্কেল বা আরএফ। আরএফ এর ফুল ফর্ম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ঠিক আছে, বা কি বললাম? ভগ্নাংশ সূচক স্কেল বা সংখ্যা সূচক স্কেল কত? ফার্স্টে দেখো ভালো করে, 15 মিনিট ইন্টু 15 মিনিট, তার মানে এটা কি সিট বলো তো? 15 মিনিট ইন্টু 15 মিনিট বলতে এটা হয়ে থাকে ইঞ্চি সিট। ইঞ্চি সিট। আর একটা মনে রাখার উপায় বলে দিচ্ছি, দেখো আমরা ইঞ্চি সিটের আরএফ কত জানি? 1:50,000, তাই তো? ইঞ্চি সিটের, তাহলে এক্ষেত্রে উত্তর হবে 1:50,000। এখানে দেখো যেহেতু বলেছে 15 গুণিতক 15, 15 মিনিট ইন্টু 15। আচ্ছা এখানে দেখো তো সংখ্যাগুলো কোথায় 15 আছে? দেখো এইখানে 15 আছে, যদি মাঝখানের অনুপাতটা তুলে দাও তাহলে এটাই হবে উত্তর। একদম মনে রাখার সহজ উপায়। নেক্সট দেখো যেটা রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ। দেখো শুদ্ধ এবং অশুদ্ধ, স্টুডেন্টরা এটা যেটা ভুল করে, এখানে গুণিতক করে দেবে, ঠিক করে দেবে, সত্য মিথ্যা লিখে দেবে। আমি বলবো না, বলেছে শুদ্ধ হলে সু লিখতে, অশুদ্ধ হলে অ লিখতে। তোমরা কিন্তু এটা অবশ্যই মেনটেন করবে, আর দাগ নাম্বার গুলো কিন্তু ঠিকঠাক ভাবে দেবে। দেখো প্রথমে যেটা বলেছে, চিল্কা পূর্ব উপকূলের একটি উপহ্রদ। চিল্কা হচ্ছে পূর্ব উপকূলের একটা উপহ্রদ, এটা কি হবে? শুদ্ধ। নেক্সট দেখো থর মরুভূমি অঞ্চলে লোহিত মৃত্তিকা দেখা যায়। কি হবে এটা? থর মরুভূমি অঞ্চলে, অ্যাকচুয়ালি থর মরুভূমি অঞ্চলে কি মৃত্তিকা দেখা যায়? এটা অশুদ্ধ হবে। থর মরুভূমি অঞ্চলে মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা দেখা যায়, আর এখানে কি বলা আছে? লোহিত মৃত্তিকা। তাহলে এটা অশুদ্ধ হবে, কারণ এটা ভুল। দেখো নেক্সট কি বলা হয়েছে, কার্পাস বয়ন শিল্প গুজরাটের প্রধান শিল্প। কার্পাস বয়ন শিল্প গুজরাটের প্রধান শিল্প। কি হবে উত্তর? না এটা শুদ্ধ হবে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ু। শুদ্ধ, এটা ঠিক। চিনুক একটি সাময়িক বায়ু। কোনোদিনও চিনুক সাময়িক বায়ু নয়। চিনুক একটি কি বায়ু? চিনুক হলো একটি স্থানীয় বায়ু। তাহলে এটা কি হবে? না অশুদ্ধ হবে। গুরগাঁও ভারতের একটি গুরুত্বপূর্ণ মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র। কি হবে? শুদ্ধ, কারণ ঠিক আছে তো। ভারতে সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় অসম রাজ্যে।
কি হবে? এটাও শুদ্ধ হবে। ক্লিয়ার? একটু কোশ্চেন গুলো একটু ভালো করে পড়বে, তাহলে তোমরা অনায়াসে পারবে। আর এখানে বলেছে কি 6টি করতে, তোমাদেরকে বলবো পরীক্ষায় 7টা আছে, 7টাই করে আসবে, কোনো দেখার দরকার নেই। নেক্সট দেখো কি বলা হয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ জোয়ারের সময় নদীতে বান ডাকা হয়। ড্যাশ জোয়ারের সময়, অ্যাকচুয়ালি এখানে উত্তরটা হবে কি, ভরা জোয়ারের সময় নদীতে বান ডাকা হয়। নেক্সট দেখো, লু হলো একটি শুষ্ক ড্যাশ বায়ু। যদি বলি কি হবে না, লু একটি শুষ্ক উষ্ণ বায়ু, উষ্ণ বায়ু। কিন্তু এক্ষেত্রে আমি তোমাদের বলবো লিখবে স্থানীয় বায়ু, অর্থাৎ লু হলো একটি উষ্ণ স্থানীয় বায়ু, পুরোটা একসঙ্গে লিখবে, সবচেয়ে বেস্ট। উষ্ণ বায়ু লিখলেও ঠিক, কিন্তু তোমাদেরকে আমি বলবো লিখবে লু হলো একটি শুষ্ক উষ্ণ স্থানীয় বায়ু। নেক্সট দেখো, হিমপ্রাচীর বরাবর ড্যাশ আবহাওয়া দেখা যায়। হিমপ্রাচীর বলতে দেখো, যে জায়গাতে শীতল স্রোত, কি বললাম, একটি শীতল স্রোত এবং উষ্ণ স্রোত পরস্পর বিপরীত দিকে বয়ে চলে, তার মাঝের সীমারেখাটাকে বলা হয় হিমপ্রাচীর। তাহলে এই হিমপ্রাচীর বরাবর কেমন পরিবেশ দেখা যাবে বা কেমন আবহাওয়া দেখা যাবে না, ঝড় ঝঞ্ঝাপূর্ণ। কি বললাম? ঝড় ঝঞ্ঝাপূর্ণ, বা তোমরা এটাকে বলতে পারো দুর্যোগপূর্ণ। ঝড়ঝঞ্ঝাপূর্ণ বা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যায়। নেক্সট দেখো, জৈব অভঙ্গুর। অভঙ্গুর বলতে কি, যেগুলো পরিবেশে সহজে বিয়োজিত হয় না বা বিয়োজিত হতে অনেক সময় লাগে। তাহলে তোমরা কি বলতে পারো এক্ষেত্রে? এক্ষেত্রে তোমরা প্লাস্টিক বলতে পারো। দেখবে প্লাস্টিক গুলো পরিবেশে অনেক দিন থেকে পড়ে থাকে, নষ্ট হয় না সহজে বা পরিবেশের সঙ্গে মিশে না, প্লাস্টিক বলতে পারো। রাবার বলতে পারো। এছাড়া বিভিন্ন ধাতু বলতে পারো, ইত্যাদি ইত্যাদি। যেটা তোমার সুবিধা হবে সেটাই মনে রাখবে। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম। আচ্ছা, অন্তর্বাহিনী মানে কি, যে ভারতের মধ্যেই উৎস এবং মোহনা রয়েছে। তাহলে এক্ষেত্রে উত্তর কি হবে? লুনি নদী। নেক্সট দেখো, ড্যাশ ভারতের বৃহত্তম মহানগর ও মেগা সিটি। মনে আছে কি মেগা সিটির সংখ্যা কতগুলো? 3টি। কি কি বলতো? মুম্বাই, দিল্লি, কলকাতা। কি বললাম? মুম্বাই, দিল্লি, কলকাতা। আর মহানগরের সংখ্যা টোটাল 53টি। ক্লিয়ার? এর মধ্যে আমি দেখো শুধু 3টে মেগা সিটির নাম লিখে দিচ্ছি আমি। কি বললাম? দিল্লি, মুম্বাই, কলকাতা। তাহলে উত্তরে কি বলেছে? এমন একটা নাম করো যেটা বৃহত্তম মহানগর হবে এবং মেগা সিটি হবে। তাহলে এই 3টের মধ্যে হবে, মনে রাখবে মুম্বাই। উত্তর কি হবে? মুম্বাই। উপগ্রহগুলি ড্যাশ যন্ত্রের সাহায্যে সংবেদন গ্রহণ করে। কি হবে উত্তর? উপগ্রহগুলি সেন্সর যন্ত্রের সাহায্যে সংবেদন গ্রহণ করে। নেক্সট দেখো বলা হয়েছে, ভারতের একটি গিরিখাতের নাম লেখো। গিরিখাত, গিরিখাত বলতে গেলে দেখো অনেকে বুঝতে পারছে না গিরিখাত কোথায় পড়েছি কোথায় পড়েছি। আমি যদি এটাকে বলি আই আকৃতি উপত্যকা, দেখো সবাই বুঝতে পেরে যাচ্ছে যে এটা কোথায় পড়েছি আমরা। আই আকৃতি উপত্যকা, সেটাকে কি বলছি? আই আকৃতি উপত্যকা বা গিরিখাত। দেখো যেহেতু এটা বলেছে ভারতের সাপেক্ষে, আমরা উদাহরণে কিন্তু অনেকগুলোই নাম পড়েছি, কিন্তু যেহেতু ভারতের সাপেক্ষে বলেছে, তাই তোমাদেরকে বলবো এটা লিখবে তিস্তা নদীর গিরিখাত। কি বললাম? তিস্তা নদীর গিরিখাত। নেক্সট দেখো, ভারতের একটি স্থানীয় বায়ুর নাম। একটু আগে বললাম না, লু একটি শুষ্ক ড্যাশ বায়ু, আমি বললাম না উষ্ণ স্থানীয় বায়ু। তাহলে তোমরা এক্ষেত্রে লিখতে পারো কি, লু লিখতে পারো। আচ্ছা, এছাড়া লিখতে পারো ফন লিখতে পারো। আরো নাম রয়েছে, ফন ছাড়া তোমরা চিনুক লিখতে পারো। আচ্ছা বলো তো, চিনুককে কি বায়ু বলা হয়? চিনুককে কি বলা হয় বলো তো? তুষার ভক্ষক বায়ু। কি বলা হয়? তুষার ভক্ষক বায়ু। নেক্সট দেখো, বায়ুর চাপ মাপার এককের নাম কি? একটু আগে আমি পড়ালাম চাপ মাপার যন্ত্রের নাম কি, আর এখানে কোশ্চেন দিয়েছে চাপ মাপার এককের নাম কি। চাপ মাপার এককের নাম হবে মিলিবার। নেক্সট দেখো, একটি জৈব বর্জ্য পদার্থ। জৈব বর্জ্য পদার্থ বলতে কোনগুলো? না কি বলবো এটাকে আমরা? সবজির খোসা বলতে পারি, বা যে কোনো আমরা ফলের খোসা বলতে পারি। তাহলে কি বলবো এটা? সবজির বা ফলের খোসা। ভারতের জলবায়ুকে প্রধানত কোন বায়ু নিয়ন্ত্রণ করে? উত্তর কি হবে?
মৌসুমী বায়ু নিয়ন্ত্রণ করে, কারণ মৌসুমীর আগমন এবং প্রত্যাগমনের উপর ভারতের জলবায়ু অনেকাংশে নিয়ন্ত্রিত। ভারতের একটি করমুক্ত বন্দরের নাম, দেখো কয়ে কয়ে মিল থাকবে। করমুক্ত কি হবে? করমুক্ত বন্দরের নাম হবে কান্ডালা। দেখো কি বললাম, কয়ে কয়ে মিল থাকবে, করমুক্ত কান্ডালা। কমলালেবু শহর কাকে বলা হয়? নাগপুরকে। নেক্সট দেখো কি বলছি, এফসিসির পুরো নাম কি? এফসিসির পুরো নাম কেউ জানলে বলো কমেন্টে অবশ্যই। ফলস কালার কি হবে? কম্পোজিট। কি বললাম? ফলস কালার কম্পোজিট। এবার দেখো সবচেয়ে শর্ট কোশ্চেনের সহজ পার্ট, স্তম্ভ মেলানো। আমি এটা আশা রাখি কোনো শিক্ষার্থী এটা ভুল করে না। সব থেকে সহজ কোশ্চেন যেটা হয় স্তম্ভ মেলানো। দেখো বলেছে গ্রিন হাউস গ্যাস, তাহলে কি হবে? এক চান্সেই দেখো কার্বন ডাই অক্সাইড। তোমরা কিন্তু এটা তাড়াহুড়ো করে করবে না, প্রথমে বাম দিকের গুলো পড়ে নেবে, ডান দিকের গুলো পড়ে নেবে, দিয়ে করতে শুরু করবে। কি বললাম? গ্রিন হাউস, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা সাময়িক বায়ু কি হবে? সাময়িক বায়ু স্থলবায়ু। আধি কোথায় প্রবাহিত হয়? রাজস্থানে। আর বাকি পড়ে থাকলো কি? ভেম্বানাথ কি হবে? কেরালা। আমি তোমাদের জন্য একটা কোশ্চেন রাখছি, যদি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ দেখে থাকো, তাহলে এই প্রশ্নের উত্তর সবাই তোমরা কমেন্টে দিয়ে যাবে। ভারতের কোশ্চেনটা হলো, ভারতের বৃহত্তম কয়ালের নাম কি? যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমার প্রত্যেকটা বন্ধু এই ধরনের প্র্যাকটিস সেট করার সুযোগ পায়। তার জন্য বন্ধুদেরকে শেয়ার করে দিও, এবং ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং যে প্রশ্নটি দিলাম তার উত্তর অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।